নিয়োগ দুর্নীতি একটা এমন জায়গায় পৌঁছেছে পশ্চিমবঙ্গে যে 31শে মের মধ্যে একটা কিছু দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। ওই 26,000 মানুষজনের ছেলেমেয়েরা যারা অনেক দিন ধরে ধর্নাতলায় ধর্না দিয়েছে, তারা এখন বিকাশ ভবনে, হয়তো তাদের অন্য কোথাও যেতে হবে ধর্না দেওয়ার জন্য। ধর্না আসলে কেন? যাদের পিঠ থেকে গেল, যাদের কোনো কারণ ছাড়াই পাকাপোক্ত সরকারি চাকরি হঠাৎ ম্যাজিকের মতন থাকলো না, তাদের অবস্থা আমরা কজন বুঝতে পারছি বা পেরেও কিছু করতে পারছি না। তার মধ্যে লক্ষণ রেখা এসে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী লক্ষণ রেখা মনে করিয়ে দিয়েছেন। বিকাশ ভবনে ধুন্ধুমার কাণ্ড আমরা দেখেছি। তার মধ্যে পুলিশ তাদের সাইরেন বাজিয়ে নিরস্ত্র করে, হালকা না ন্যূনতম বল প্রয়োগ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ডিসপার্স করার চেষ্টা করেছে, পুলিশের যুক্তি সাজিয়েছে, এই সমস্ত কিন্তু আমরা দেখেছি। কিন্তু সারদা নারদা এ তো গেল, কি বলবো, আজকালকার চলতি ভাষায় মায়ের ভোগে। কোনোদিনই আর সেখানে কারা দুর্নীতি করেছিল হয়তো আর কোনোদিনই জানা যাবে না। কিন্তু এই নিয়োগ দুর্নীতির ব্যাপারটা কিন্তু ইচ্ছা করলেই মিটিয়ে দেওয়া যেত বলে অনেকেই মনে করছেন। একবার যদি সরকার বার করে দিতে পারতেন অরিজিনাল যে ওএমআর শিট বা মিরর ইমেজ, কিন্তু তবুও বের হচ্ছে না। কি বলে গেছিলেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, একবার শুনি। গুনা সেনের মতো একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ডক্টর মৃত্যুঞ্জয় ব্যানার্জির মতো একজন শিক্ষাবিদ যে পদে আসীন ছিলেন, সেই পদে যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ফেরত অ্যান্ড্রু ইউলের একজন প্রাক্তন হেভিওয়েট কর্তা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি নেওয়া এক ব্যক্তি ওই চেয়ারে বসলেন, তখন এটা মনে করার সঙ্গত কারণ ছিল হি উইল রেস্কিউ ফ্রম অনিলায়ন and from অচলায়তন prevailing in the Bengal education scenario। সেটা আমরা আশা করেছিলাম এবং আমরা ভেবেছিলাম যে এই বন্ধা দশা থেকে উনি মুক্তি দেবেন। কিন্তু দুঃখের বিষয় যখন দেখলাম যে 3 দফাতে সিবিআই তাকে ইন্টারোগেশন করলেন অড টাইমে, খুব কষ্ট লেগেছিল। তখনও কিন্তু ভাবতে পারিনি যে যেদিন মমতা ব্যানার্জি ক্লারিয়ন কল দিলেন যে বিবেক বড় না বিবেকবান হওয়া বড়, বিবেক আর বিবেকবানের যে কলটা উনি দিয়েছিলেন 21শে জুলাই বিকেলে, তার পরদিন সকালে 14 জায়গায় যে একসঙ্গে সাইমালটেনিয়াস রেইড হবে, দ্যাট ওয়াজ বিয়ন্ড দি কনসেপশন অ্যান্ড ইমাজিনেশন অফ মেনি ইন বেঙ্গল। তারা কেউ ভাবতেও পারেনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এবং সেই জায়গাতে 21,90,00,000 যে একটা রিকভারি হয়েছে, যেটা মানি লন্ডারিং কেসের নিকৃষ্ট উদাহরণ এই বাংলায়, সেই কেসে মন্ত্রীকেও কিন্তু ধরা হলো, যে মন্ত্রীর সম্মান আমি এতগুলো অ্যাডজেক্টিভ দিলাম। হি ইজ নট অনলি দি সেকেন্ড ইন কমান্ড। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 3 জন ব্যক্তি ছিলেন যারা মমতা ব্যানার্জিকে নাম ধরে সারনেম বাদ দিয়ে মমতা বলে ডাকেন। ওয়ান ওয়াজ সুব্রত মুখার্জি, ওয়ান ইজ স্টিল শোভনদেব চট্টোপাধ্যায়, অ্যানাদার ইজ পার্থ চ্যাটার্জি। তো পার্থ চ্যাটার্জি ছিলেন আপনার সেকেন্ড হেভিওয়েট ব্যক্তি, মহাসচিব, শিল্পমন্ত্রী, পরিষদীয় দলনেতা, যাকে ছাড়া বিমান বন্দ্যোপাধ্যায় কানা বোধ করবেন নিজেকে বিধানসভাতে, এবং যিনি শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান। সেই লোকটা যখন এই রকম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি এখনও বলছি, আই বিং এ পুলিশম্যান আপনাকে বলছি, এখনও কিন্তু ওনার গিল্টটা কানেক্টেড হয়নি এবং এস্টাবলিশড হয়নি, ইটস স্টিল ইন দ্য প্রসেস। তবুও কিন্তু আমি আপনাকে বলছি, যেভাবে ইডি মানি লন্ডারিং কেসের ট্রেল ধরে ওনাকে জেলে পুরেছে, তাতে আমি এইটুকু বলতে পারি যে সিবিআই আর ইডির মধ্যে অনেক তফাৎ আছে। ইডি যখন ধরে তখন কিন্তু তার, আপনি জানবেন যে বেল পাবে না, এবং যত সম্পত্তি তার নামে আসবে, নাম ধাম যেখানে পাবে, সমস্ত সম্পত্তি কিন্তু অ্যাটাচ করবে, কনফিসকেট করবে, এবং সেটা ওই আপনার ওর পারভিউর মধ্যেই পড়ে। অফিসারের অ্যাসিস্ট্যান্ট মানে এডি র্যাঙ্কের অফিসারই কিন্তু ওটা করে দেবে, ওই জন্য কোনো কোর্টের পারমিশনও লাগবে না। এই যে জায়গাটা, এই জায়গাটা খুব ভয়ঙ্কর। আমি যে প্রশ্ন করব সেটা হলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করব, বাংলার একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনাকে প্রশ্ন করছি। একবার ভাববেন বাংলাকে কি দিয়ে গেলেন। পার্থ চ্যাটার্জির সম্বন্ধে যে জিনিসগুলো আসছে, এটা লজ্জা নিন্দার। কফিন কেলেঙ্কারিতে আপনি যখন অনেক আগের থেকেই পদত্যাগ করেছিলেন, কেন্দ্রীয় সরকারের চাকরি হেলায় উড়িয়ে দিয়েছিলেন,
আজকে আপনি কেন পার্থ চ্যাটার্জি পরেশ অধিকারীকে বলতে পারছেন না গুড বাই মিস্টার চ্যাটার্জি অ্যান্ড মিস্টার অধিকারী, স্টেপ ডাউন, নেমে যান? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলে বলিয়ান হয়ে পার্থ চ্যাটার্জিরা সুপার কনস্টিটিউশন কমিটি ফর্ম করেছিলেন আপনার সেই এর মধ্যে, এডুকেশন দপ্তরের মধ্যে, এবং সেটা করে বাংলার মেধাকে প্রতারিত করেছেন। চিটিং ফোর্জারি নিকৃষ্ট কেস হচ্ছে এই কেসগুলো। এই ঝালদা কাণ্ডে আপনি কেন ওসিকে সরাননি? ও যে ওসি আপনার দলের হয়ে দাবিদারি করছে, কেন তাকে আপনি ক্লোজ করেননি? কিন্তু মনে রাখবেন, রাজধর্ম কিন্তু কঠিন জিনিস। কাশীর রাজার মহিষী বরুণা নদীতে শীতের সকালে চান করতে যাচ্ছেন 100 সখী নিয়ে। চান হয়ে গেছে, প্রচণ্ড শীতে কাঁপছেন সবাই ঠকঠক করে। তখন রানী ফরমান জারি করলেন সখীদের, আমার শীত লাগছে, আমার আগুন জ্বালিয়ে দে। তখন বলছে এখানে কাঠ নেই আগুন জ্বালানোর মতো। তখন বলছে সামনে যা পাস সেটা নিয়ে আয়। আনা গেল না। তখন বলছে দূরে দেখা যাচ্ছে কতগুলো গরিব মানুষের কুটির আছে, ওগুলোকে নিয়ে আয়, ওগুলো জ্বালিয়ে দে। সেগুলো জ্বালিয়ে দিয়ে রানীর শীত নিবারণ হলো। এবার রানী চলে এসছেন, রাজা আবার নিজের নিবাসে চলে এসছেন। তখন দেখতে পাচ্ছেন যে দলে দলে সব গরিব প্রজারা রাজার কাছে এসে তাদের কান্না নিবেদন করছেন। কান্না নিবেদন করার সময় রাজা এত শকড হয়েছেন, তখন রাজা রানীকে বলছেন যে তুমি এই কাজ করেছো, তুমি গরিবের এই পর্ণকুটির জ্বালিয়ে দিয়েছো। তখন রানী একটা উত্তর দিয়েছিলেন, রুশিয়া কহিল রাজার মহিষী, গৃহ কহ তারে কি বোধে, গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে। এক প্রহরের প্রমোদে রাজমহিষীর কত ধন যায়, আর তুমি আমার এই কয়েকটা কুটির বানাও মানে জ্বালিয়ে দেওয়ার জন্য এইসব বলছো? রাজা বললেন যে না, আমি জানি তুমি যে কাজ করেছো সেই কাজটা যে করেছো অন্যায়। তখন রাজা নিজে সবার থেকে নেমে এসে রানীকে হাত ধরে রাস্তায় টেনে নামালেন, নামিয়ে বললেন, পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খাড়, যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে। বৎসর কাল দিলেন সময়, তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাসিয়া। দ্যাট ওয়াজ রাজধর্ম, দ্যাট ওয়াজ ইন্ডিয়ান কালচার। কাশীর মতো ছোট্ট একটা জনপদে 2500 বছর আগে একটা রাজা যা পেরেছিলেন, ম্যাডাম মমতা ব্যানার্জি আপনি কেন পারবেন না? আপনি যা করছেন ভুল পথে চলছেন। আপনার অনেক আগে উচিত ছিল পার্থ চ্যাটার্জি পরেশ অধিকারীকে স্টেপ ডাউন করিয়ে দেওয়া। এই রাজধর্ম 2002 সালে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন শিখিয়েছিলেন বর্তমান দেশের প্রধানমন্ত্রীকে, বেটা রাজধর্ম পালন করো। সেদিনও কিন্তু গুজরাটে সেই মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেননি। ম্যাডাম আজকে আপনিও রাজধর্ম পালন করছেন না। স্টিক কালচার যদি আপনি ফিরিয়ে আনতে না পারেন, আপনিও কিন্তু ইতিহাস থেকে একদিন মুছে যাবেন।